আমি তাকাতে চাইনি, কিন্তু চোখ নিচ থেকেই সেদিকে চলে গেল। আমি যা দেখলাম সেটা কোনো স্বাভাবিক রীতি ছিল না। খালের ধারের মাটির ভিতর থেকে ধীরে ধীরে কিছু একটা উঠছিল। নিচের অংশটা মানুষের মতো, কিন্তু উপরের অংশটা যেন কুয়াশা আর ছায়ার মিশ্রণ। কোনো মুখ নেই, কোনো চোখ নেই, তবু আমি নিশ্চিত ছিলাম সে আমাকে দেখছে। আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন ভূতের ডাক। আমি মাসুম আছির সাথে। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। বেশ কয়েকদিন পরে আমরা আবার একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি এবং একটা পাঠ নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনারা আমাদের সাথেই ছিলেন এবং এনজয় করবেন আজকেও। সো কিছু ব্যস্ততার জন্য আমরা ঘটনা দিতে পারিনি। আজ থেকে আবার আমরা চালু করতে যাচ্ছি আমাদের ঘটনাগুলো, এবং আপনারা বেশ কিছু ঘটনা পাঠিয়েছেন আমাদের কাছে, সেগুলো আজকে পড়ে শোনাবো। আশা করছি অনেক ভালো লাগবে এবং অনেক এনজয় করবেন। সো প্রতিদিনের ন্যায় আমরা আজকেও একটা ইমেল দিয়ে শুরু করতে চাই। সো যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন একজন পাঠক। নিজের ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে তিনি তার আসল নাম প্রকাশ করতে চাননি। আমরা এখানে তার নাম ব্যবহার করেছি মাহিন চৌধুরী, নাম পরিবর্তিত। তার বর্ণনা অনুযায়ী ঘটনাগুলো সম্পূর্ণ সত্য এবং তার নিজের চোখে দেখা, নিজের জীবনে ঘটে যাওয়া অভিজ্ঞতা। লিখছেন মাহিন চৌধুরী। আমার বয়স তখন খুব বেশি হলে 8 কি 9 বছর। এত অল্প বয়সে অনেক স্মৃতি আজ ঝাপসা, কিন্তু একই স্মৃতি আছে যেটা কখনোই ফিকে হয়নি। মনে হয় সে ভয়টা আমার মাথার ভেতরে কোথাও স্থায়ীভাবে গেঁথে গেছে, যেন সময়ের সঙ্গে সঙ্গে সেটার রং আরো গাঢ় হয়েছে। আমরা তখন থাকতাম শহরের একবারে প্রান্ত, আধা গ্রাম আধা মহল্লা একটা এলাকায়। বাড়িটা ছিল একতলা, টিনের ছাউনি, চারপাশে ঝোপঝাড় আর পুরনো ফলের গাছ। বাড়ির পিছনের দিক দিয়ে একটা শুকনো খাল চলে গেছে, আর খালের ঠিক ওপারেই ছিল একটা জায়গা, লোকজন যেটাকে কেউ কবরস্থান বলতো না, আবার স্বাভাবিক জমিও বলতো না। সেখানে একটা মাত্র পুরনো কবর ছিল, নামহীন, ফলকহীন, বছরের পর বছর ধরে একা পড়ে থাকা কবর। আমার বাবা তখন স্থানীয় একটি সরকারি দপ্তরে চাকরি করতেন, মা গৃহিণী। আমরা 3 ভাই বোন, আমি সবার বড়। ছোটবেলায় পরিবারের সবাই আমাকে খুব আদর করত, কারণ আমি নাকি অল্পতে অনেক কিছু বুঝতাম। কিন্তু ওই কবরটার ব্যাপারে আমি কখনো ভয় পেতাম না, জানি না কেন। বরং ওটা আমার কাছে একটা নীরব জায়গা মনে হতো, যেখানে বাতাসটা অন্যরকম। এক সন্ধ্যায় শীতের শুরুতে বাবা অফিস থেকে দেরিতে ফিরবেন বলে খবর পাঠালেন। মা আমাকে পাশের পাড়ায় আমার ফুপুর বাসা থেকে একটা ঔষধ নিয়ে দিতে বললেন। তখন সন্ধ্যা নেমেছে, কিন্তু পুরো অন্ধকার হয়নি। আমি একাই বেরিয়ে পড়লাম। ফিরতি পথে আমাকে সেই খালের পায়ে দিয়ে আসতে হতো। রাস্তায় আলো তখন ঠিক মতো জ্বলতো না। মাঝখানে একটা পুরনো বট গাছ ছিল। লোকজন বলতো ওই গাছটার নিচে সন্ধ্যার পর দাঁড়ানো ঠিক না। আমি হাসতাম এসব কথা শুনে, কিন্তু সেদিন ওই বট গাছ পার হতে আমার বুকের ভিতর হঠাৎ করে কেমন জানি মোচড় দিল। বাতাসটা থেমে গেল, চারপাশ এত নীরব হয়ে গেল যে নিজের নিঃশ্বাসের শব্দ কানে বাজতে লাগলো। আমি তখনই অনুভব করলাম আমি একা না। খালের দিক থেকে একটা অস্বাভাবিক শব্দ এলো, পানি নড়ার শব্দ, পায়ের চলাও শব্দ না, কেউ যেন মাটির উপর দিয়ে কিছু টেনে নিয়ে যাচ্ছে। আমি তাকাতে চাইনি, কিন্তু চোখ নিচ থেকেই সেদিকে চলে গেল। আমি যা দেখলাম সেটা কোনো স্বাভাবিক রীতি ছিল না। খালের ধারের মাটির ভিতর থেকে ধীরে ধীরে কিছু একটা উঠছিল। নিচের অংশটা মানুষের মতো, কিন্তু উপরের অংশটা যেন কুয়াশা আর ছায়ার মিশ্রণ। কোনো মুখ নেই, কোনো চোখ নেই, তবু আমি নিশ্চিত ছিলাম সে আমাকে দেখছে। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, সে হাঁটছিল না, ভাসছিল না, বরং মাটির সঙ্গে লেগে লেগে এগোচ্ছিল। আমার শরীর তখন কথা শোনে না, চিৎকার করতে চেয়েও পারিনি। মনে হচ্ছিল গলা কেউ চেপে ধরেছে। হঠাৎ করে আমার মাথার ভেতর একটা অনুভূতি ঢুকে পড়লো। এটা প্রথম দেখা না, যেন সে আমাকে আগে থেকেই চেনে। আমি কখন যে বসে পড়েছি, কখন চোখ বন্ধ করেছি, কিছুই মনে নেই। হোশ ফিরল অনেক পর। কানে মানুষের কণ্ঠ। গ্রামের কয়েকজন লোক রাস্তা দিয়ে যাচ্ছিল। তারা আমাকে অচেতন অবস্থায় পেয়ে বাড়িতে পৌঁছে দেয়। সেদিন রাতে আমি সব বলেছিলাম আমার নানুকে। তিনি অনেকক্ষণ চুপ করেছিলেন, তারপর শুধু বলেছিলেন, এই জিনিসগুলো চোখে দেখলে কথা বলা যায় না,
মনে রাখিস, যা তোকে দেখে ফেলেছে তা একদিন আবার আসবে, তবে ডাক না দিলে ক্ষতি করবে না। এরপর থেকে আমি আর ওই পথ ব্যবহার করতাম না। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ বড় হওয়ার পর, শহরে চলে যাওয়ার পর, এমনকি এখনো কখনো গভীর রাতে, কখনো একা থাকলে আমি সেই একই অনুভূতি পাই, যেন কেউ আমার অস্তিত্বের খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছে, ছুঁয়েও ছুঁয়েছে, কিন্তু দেখা দেয়নি। আমি জানি সে এখনো আছে, আর আমি জানি এটা গল্প, এটা কোনো গল্প নয়, এটা আমার জীবন। শহরে আসার পর প্রথম কয়েক বছর সবকিছু স্বাভাবিকই ছিল। পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকলাম, একা একটা ছোট বাসা নিলাম। তখন ভাবতাম ছোটবেলার ওই ঘটনাগুলো হয়তো বয়সের ভয়, কল্পনা, সবই মস্তিষ্কের ভুল খেলা। কিন্তু সময় যত গড়তে লাগলো ততই বুঝলাম কিছু স্মৃতি কেবল স্মৃতি হয়ে থাকে না, কিছু স্মৃতি আপনাকে অনুসরণ করে। সময়টা শুরুটা খুব সাধারণ ছিল। কয়েকবার এমন হয়েছে রাতে ঘুমাতে যাওয়ার আগে ওয়াশরুমের কল ভালো করে বন্ধ করে এসেছি, নিশ্চিত হয়ে এসেছে, কিন্তু মাঝরাতে হঠাৎ পানির শব্দে ঘুম ভেঙে গেছে। উঠতে গিয়ে দেখি কল খোলা, পানি পড়ছে। প্রথম দিকে ভেবেছি হয়তো আমার ভুল, কিন্তু একই ঘটনা বারবার ঘটতে থাকলে ভুলের সুযোগ আর থাকে না। এরপর শুরু হলো লাইট নিয়ে। রুমের লাইট নিজে নিজে জ্বলে উঠেছে, আবার নিভে যাচ্ছে। সুইচে কোনো সমস্যা নেই, ইলেকট্রিক লাইনেও কোনো ত্রুটি ধরা পড়েনি। তবুও গভীর রাতে নিস্তব্ধতার মধ্যে হঠাৎ করে লাইট অন অফ হওয়ার সে শব্দ লেক আমার বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিত। মনে হতো কেউ যেন ইচ্ছে করেই আমাকে জানিয়ে দিচ্ছে আমি এখানে আছি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ঘটতো আমার বিছানায়। অফিস থেকে ফিরে আমি সবসময় বিছানা গুছিয়ে রাখতাম, সকালে যেভাবে রেখে যেতাম। সন্ধ্যায় ফিরে এসে অনেক সময় দেখতাম বিছানার চাদর এলোমেলো, এমন এলোমেলো যেন একজন মানুষ শুয়ে উঠে গেলে হয়। বালিশ একটু বসে গেছে, চাদরের মাঝখানে চাপ পড়া দাগ। প্রথম দিন নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। দ্বিতীয় দিন ভেবেছি হয়তো ক্লান্তিতে ভুলে গেছি, কিন্তু এক রাতে অফিস থেকে একটু দেরিতে ফিরে দরজা খুলেই যা দেখলাম তাতে শরীর ঠান্ডা হয়ে গেল। বিছানাটা এমনভাবে বসেছিল যেন কেউ সবে সরে উঠে গেছে। আমি সেই রাতে আলো জ্বালিয়ে বসেছিলাম অনেকক্ষণ, ঘুমানোর সাহস হয়নি। এরপর একদিন রাত প্রায় 11টার দিকে অফিস থেকে ফিরেছি। বাসায় ঢুকেই এমন একটা ভারী ভাব টের পেলাম। বাতাস যেন ভারী, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল ঘরের ভেতরে আমি একা নই। হঠাৎ করে পিছন থেকে খুব হালকা একটা শব্দ পেলাম, ঠিক শব্দ না, যেন কেউ খুব কাছ থেকে নিঃশ্বাস ফেলছে। আমি ঘুরে তাকাইনি, কেন জানি মনে হচ্ছিল তাকালেই আর নিজেকে সামলাতে পারবো না। ভয় তখন আর কেবল আমার মধ্যে সীমাবদ্ধ রইল না। আরেকদিন দুপুরবেলা মা পাকঘরে রান্না করছিলেন। সেদিন বাসায় আমি ছিলাম না, মা একা ছিলেন। রান্না শেষ করে তিনি গোসল করার জন্য ওয়াশরুমে যান। সবকিছু স্বাভাবিকই ছিল, চুলা নিভানো, পাতিল নামানো, সব নিজের হাতে করে গেছেন। কিছুক্ষণ পর হঠাৎ করে পাকঘর দিক থেকে একটা বিকট আওয়াজ হয়, এমন আওয়াজ যেন কেউ ইচ্ছে করে সবকিছু একসঙ্গে ছুঁড়ে ফেলেছে। গোসল সেরে মা তাড়াতাড়ি বেরিয়ে আসেন। পাকঘরে ঢুকে যা দেখেন তাতে তার শরীর অবশ হয়ে আসে। ভাত, 2 প্রকারের তরকারি আর শাক সব মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, চুলার আশেপাশে ঝোল গড়িয়ে। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আমি জানি না কতটা ভয়ঙ্কর ছিল এবং কতটা ভয় লেগেছে আপনাদের কাছে। তবে যেটা মনে হয়েছে যে আসলে সব ঘটনাই যে আসলে সেরকম ভয়ের হবে বিষয়টা এমন না। কিছু কিছু ঘটনা থাকে খুব রহস্য। হ্যাঁ, তার মা রান্না করছিল এবং শাক কিংবা তরকারি কে ফেলে দিল, এই যে একটা রহস্য। বা সে অফিসে যেত, তার বিছানা মনে হতো কেউ থাকতো, কিংবা এরকম মানুষের যে একটা ছাপ পাওয়া। সো এই ব্যাপারগুলো হয়তো বা খুব একটা বেশি ভয়ঙ্কর নয়, বাট যার জীবনে ঘটেছে একমাত্র সেই কিন্তু উপলব্ধি করতে পেরেছে যে আসলে আমার সাথে কি ঘটেছে এবং আমি কোন পরিস্থিতি এবং কোন সিচুয়েশনের মধ্য দিয়ে সেই সময়গুলো পার করেছি। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আশা করছি নেক্সট টাইম আরও ঘটনা পাঠাবেন, এবং আপনারা যারা আমাদের কাছে ঘটনা পাঠাতে চান আমাদের ইমেল অ্যাড্রেসে আপনাদেরকে ইউজ করতে হবে, এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি hচ্ছে bhutetdag@gmail.com, which is BHOOTER
dakbd@gmail.com। আপনার নাম, ফোন নাম্বার এবং আপনার ঠিকানা সহ আপনার জীবনে ঘটে যাওয়া কিংবা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন আপনি ঘটনাটা এসে শেয়ার করতে চান নাকি আমরা ঘটনাটা পড়ে শোনাই। সো এই হচ্ছে ব্যাপার। আমরা আরও একটা ঘটনা শুনবো, সেটাও একটা ইমেল। সো সেই ঘটনা যাওয়ার আগে আমরা একটা ছোট ব্রেকে যেতে, ব্রেক থেকে ফিরে এসে আমরা আবার একটা ভয়ঙ্কর ঘটনা শুনবো। তো সেই পর্যন্ত শুনতে থাকুন ভূতের ডাক। ভূতের ডাক। ওয়েলকাম ব্যাক। ব্যাকের পরে আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং ভালো দলে আছেন এবং এনজয় করছেন ঘটনাগুলো। সো ঘটনাগুলো কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আরও একটা ইমেইল পড়ে ফেলতে চাই, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে ঘটনাটি। তো যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চর সংলগ্ন একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা আব্দুল কাদের মোল্লা। নাম ও ঠিকানা আংশিক পরিবর্তন করা হয়েছে। নিজের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি তার প্রকৃত পরিচয় গোপন রাখতে অনুরোধ করেছেন। তিনি জানিয়েছেন ঘটনাটি তিনি নিজে দেখেননি, এই ভয়াবহ অভিজ্ঞতার কথা তিনি শুনেছেন তার দাদার মুখে। যতটুকু শুনেছেন ঠিক ততটুকু তিনি লিখে পাঠিয়েছেন। বিশ্বাস করা বা না করাটা সম্পূর্ণই আপনার ব্যাপার। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সেই গ্রামটা এখন আর আগের মতো নেই। কালের বিবর্তনে বড় বড় বিলগুলো অনেকটাই শুকিয়ে গেছে। কোথাও কোথাও নতুন ফসলের জমি উঠেছে। কিন্তু আমার দাদা বলতেন স্বাধীনতার পরপরই যুদ্ধ শেষে সেই দুঃসময়গুলোতে এই গ্রাম ছিল পানির রাজ্য। বিশেষ করে গ্রামের পশ্চিম প্রান্তে ছিল কালীপথ বিল নামে এক বিশাল বিল, যার গভীরতার রহস্যর কোনো তল পাওয়া যেত না। দাদা যাকে নিয়ে গল্পটা বলতেন তার নাম ছিল ইসমাইল ফকির। গ্রামের মানুষ তাকে ডাকত নির্ভীক ইসমাইল বলে, কারণ মাঝরাতে ঝড় বৃষ্টি অপেক্ষা করে একা একা বিলে মাছ ধরতে যাওয়া লোকের সংখ্যা তখন হাতে গোনা, আর ইসমাইল ছিল তাদের একজন। যুদ্ধের পর খাবারের টানাটানি, মানুষ বাঁচতে মাছ ধরত, শিকার করত। ভয় তখন পেটে থাকলেও জীবনের কাছে হার মানত। সেই রাতটার কথা দাদা বলতেন খুব নিচু স্বরে। আষাঢ়ের সেই দিক, টানা বৃষ্টির পর হঠাৎ এক অস্বাভাবিক নিস্তব্ধতা নেমে এসেছিল চারদিকে। বিলের পানি থই থই, কচুরি পানার ঘন স্তর ভেঙে ইসমাইলের নৌকার ধীরে এগোচ্ছিল। শুধু বৈঠার শব্দ আর মাঝে মাঝে পানিতে কিসের যেন ছলাচ্ছল। এই ছিল পুরো পৃথিবী। হঠাৎ বাতাসের সঙ্গে ভেসে আসে এক অসহ্য গন্ধ। পচা মাছ না, মৃত্যু গবাদি পশুও না, ওটা ছিল কাঁচা রক্ত আর বহুদিন না ধোয়া শরীরের মিশ্র গন্ধ। ইসমাইল প্রথমে ভেবেছিল বিলের কোথাও কোনো বড় প্রাণী মরি পচে আছে, কিন্তু গন্ধটা ক্রমশই তীব্র হতে থাকলো, যেন কেউ ইচ্ছে করেই নিঃশ্বাসের সঙ্গে তা ছড়িয়ে দিচ্ছে। বিলের একবারে মাঝখানে, যেখানে একটা পুরনো তাল গাছের গুঁড়ি আধা ডোবা হয়ে দাঁড়িয়েছিল, সেখানে নৌকা থামিয়ে সে জাল ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই পানির উপর অস্বাভাবিক এক ঢেউ উঠল। মনে হচ্ছিল পানির নিচে কিছু একটা নড়ছে, কিন্তু সেই মাছের মতো নয়, সাপের মতোও নয়। হঠাৎ সে দেখতে পেল পানির উপর আধা ডোবা একটা অবয়ব। প্রথমে মনে হয়েছিল কোনো মানুষ হয়তো ডুবে গেছে, কিন্তু কাছাকাছি যেতেই ইসমাইলের বুক কেঁপে উঠল। ওটা মানুষের মতো, কিন্তু মানুষের নয়। শরীরটা লম্বা, অস্বাভাবিকভাবে শুকনো, চামড়া টান টান, পাথরের হাড় স্পষ্ট দেখা যায়। মাথাটা নিচু করে সে কিছু একটা কামড়ে ছিঁড়ে খাচ্ছিল। নৌকার কুপি জ্বালাতেই দৃশ্যটা পরিষ্কার হলো। দাদা বলতেন ওই চোখ ছিল মানুষের চোখ না। নীলচে সাদা আলোয় জ্বলছিল, ঠিক যেন পানির নিচে আগুন জ্বলে উঠেছে। মুখে কাঁচা রক্ত, দাঁতের ফাঁকে মাংস ঝুলে আছে, আর নখ লম্বা বাঁকানো, যেন বহু বছর ধরে কোনো কিছু ছিঁড়ে খাওয়ার জন্য তৈরি। ইসমাইল তখন পালাতে চেয়েছিল, কিন্তু শরীর কথা শুনছিল না। যেন সেই মুহূর্তে জিনিসটা মাথা তুলে তাকায়। কোনো ভাষা না, কোনো শব্দ না, শুধু এক বিকৃত গর্জন, যা মানুষ বা পশু কোনোটারই সঙ্গেই মিলে না। পানি ফুঁপে ওঠে,
নৌকা দুলে যায়। শেষ শক্তিটুকু দিয়ে বইটা ছুঁড়ে ফেলে ইসমাইল। নৌকা ঘোরায়। সে জানতো না কিভাবে তীরে পৌঁছেছিল, শুধু জানতো তার পিছনে যেন কেউ পানির উপর দিয়ে ছুটে আসছে। এরপর থেকে শুরু হয় আসল ভয়। পরদিন ভোর হতেই সবাই টের পেল ইসমাইল আর আগের ইসমাইল নেই। সে নিজেও যেন বুঝতে পারছিল না, তার শরীরটা ধীরে ধীরে তার নিজের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। রান্না করা ভাতের গন্ধ উঠানে ছোট ছাড়তেই তার বুকের ভিতর মোচড় দিয়ে উঠত। শুকনো ভাত, ডাল কিংবা শাক এসব খাবার সামনে এলে তার গলা শুকিয়ে যেত, বমি বমি ভাব হতো। অথচ যখন কেউ উঠোনে বসে কাঁচা মাছ কাটত, তখন অদ্ভুত এক টান তাকে ছেঁকে ধরত। সে নিজেও জানতো না কেন, কিন্তু সেই কাঁচা মাছের গন্ধ তার শিরায় শিরায় এক অচেনা উত্তেজনা ছড়িয়ে দিত। দিনের আলোয় সে চুপচাপ পড়ে থাকত, কিন্তু রাত নামলেই তার ভেতরের পরিবর্তনটা স্পষ্ট হয়ে উঠত। ঘুম তার চোখে আসতো না। সে ঘরের এক কোণে বসে থাকত, পিঠ দেয়ালে ঠেসে, হাঁটু ভাঁজ করে। অন্ধকারে তার চোখ ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যেত। এমনকি হারিকেনে নিভে গেলেও সে ঘরের প্রতিটা কোণ স্পষ্ট দেখতে পেত। দাদা বলতেন, তখন ইসমাইলের কান এতটাই প্রখর হয়ে উঠেছিল যে দূরের পুকুর পাড়ে ব্যাঙের নাড়াচাড়ার শব্দও সে শুনতে পেত। মাঝে মাঝে তাকে দেখা যেত মাটির মেঝেতে নখ দিয়ে আঁচড় কাটতে। সে আঁচড়ে কোনো অর্থ থাকতো না, শুধু এক অদম্য অস্থিরতা। কখনো আবার নিজের ঠোঁট কামড়াতে কামড়াতে রক্ত বের করে ফেলত, অথচ ব্যথার কোনো চিহ্ন তার মুখে ফুটে উঠত না। গ্রামবাসীরা ফিসফিস করে বলতো, ইসমাইলের ভেতরে যেন আরেকটা কিছু জেগে উঠেছে, যা মানুষ নয়। সে গভীর রাতের ঘটনাটা দাদা বলতেন খুব ধীরে, যেন শব্দগুলো উচ্চারণ করলেও কিছু একটা জেগে উঠতে পারে। হঠাৎ মাঝরাতে গ্রামের হাঁসের খোয়ার থেকে বিকট চিৎকার ভেসে আসে। এমন চিৎকার আগে কেউ শোনেনি। পশুর আর্তনাদ, কিন্তু তার ভেতরে মানুষের কষ্টের মতো কিছু একটা মিশানো। গ্রামবাসীরা দৌড়ে গিয়ে যা দেখে তা তাদের রক্ত জমিয়ে দেয়। খড়ের ভিতর হাঁসগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, ছেঁড়া শরীর, পালক আর রক্তে ভেজা মাটি। কিছু হাঁসের শরীর পুরো, কিন্তু প্রাণ নেই। আর একটু দূরে খোয়ারের পাশেই বসে আছে ইসমাইল। তার মুখে এখনো তাজা রক্ত লেগে আছে, চোখ দুটো অদ্ভুতভাবে ফাঁকা। কোনো অনুশোচনা নেই, কোনো ভয় নেই, শুধু এক গভীর শূন্যতা। লোকজন তার নাম ধরে ডাকলেও সে যেন শুনতে পায় না। যেন কাছে এগোতেই সে গলা থেকে এক চাপা গর্জন ছেড়ে দেয়, যা মানুষের কণ্ঠ বলে মানতে কষ্ট হয়। সেদিন আর কোনো সন্দেহ অবশিষ্ট থাকেনি। গ্রামের মুরব্বীরা জড়ো হন, ডাকা হয় হুজুর, ফকির, কবিরাজ, যে যেভাবে পারে। একজন বয়স্ক ফকির ইসমাইলের দিকে একবার তাকিয়ে সরে দাঁড়ান, কাপা গলায় শুধু বলেন, তিনি জানান কালীপদ বিল বহু যুগ ধরে অশুভ কিছুর আশ্রয়। যুদ্ধের পর দুর্বল মানুষ, ক্ষুধার্ত শরীর, এ সময় ওরা সবচেয়ে বেশি শক্তিশালী হয়। এরপর শুরু হয় সেই ভয়ঙ্কর রাতগুলো। ঝাড়ফুঁকের সময় ইসমাইলের শরীর অস্বাভাবিকভাবে শক্ত হয়ে যেত, তার মুখ দিয়ে বেরিয়ে আসতো অচেনা স্বর। সে বলতো সে কাঁচা রক্ত চায়, সে ক্ষুধার্ত। ঘরের বাতাস ভারী হয়ে উঠত, কুপি জ্বলতে জ্বলতে কেঁপে উঠত। কেউ কেউ শপথ করে বলতো তারা ঘরের কোণে কালো কিছু নড়াচড়া করতে দেখেছে। শেষ রাতে ফজরের আজানের ঠিক আগ মুহূর্তে ইসমাইল এমন এক চিৎকার করে উঠেছিল যে পুরো গ্রাম কেঁপে ওঠে। মনে হয়েছিল তার বুকের ভিতর থেকে কিছু একটা ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই ঘরে ছড়িয়ে পড়ে সেই পুরনো পচা গন্ধ। তারপর হঠাৎ সব নিস্তব্ধ। ইসমাইল অচেতন হয়ে পড়ে থাকে। সে বেঁচে যায়, কিন্তু আগের মানুষ আর কখনো ফিরে আসেনি। সে আর কোনোদিনও ফিরে আসেনি। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আমি জানি না শেষে কি হয়েছিল, আসলে আমি জানি না। তবে ঘটনাটা পার্সোনালভাবে আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। জানি না যে আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনারা কীভাবে নিয়েছেন এবং কতটা এনজয় করেছেন। সো ঘটনা যদি ভালো লেগেই থাকে এবং সেটাও আমাদেরকে জানাবেন, যদি ভালো না লেগে থাকে সেটাও আমাদেরকে জানাবেন। আশা করছি আমরা সামনে থেকে আরও ভালো কিছু নিয়ে আসতে পারবো আপনাদের জন্য।
সো সো এই হচ্ছে ব্যাপার। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং কমেন্ট করুন। এবং এরকম যদি আপনার জীবনে ঘটে যাওয়া কিংবা আপনার জানা সেরা ঘটনা থাকে তাহলে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন এবং পাঠানোর জন্য খুব সিম্পল একটা কাজ করতে হবে। আপনার ইমেল অ্যাড্রেসে যেতে হবে এবং আপনার ঘটনাটা বাংলায় লিখতে হবে এবং পাঠিয়ে দিতে হবে আমাদের ইমেল অ্যাড্রেসে এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূতের ডাক বিডি @gmail.com, which is BHOOTERDAKBD@gmail.com। আপনার নাম, ফোন নাম্বার এবং আপনার ঠিকানা সহ আপনার জীবনে ঘটে যাওয়া কিংবা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার সাথে অবশ্যই উল্লেখ করুন আপনি ঘটনাটা স্টোরি এসে শেয়ার করতে চান নাকি আমরা আপনার ঘটনাগুলো পড়ে শোনাই। সো এই হচ্ছে ব্যাপার। আশা করছি আবার কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে এবং কথা হবে এবং আবার কোনো আড্ডা হবে এবং আবারও কোনো ইন্টারেস্টিং এবং রহস্যময় ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভূতের ডাক। ভূতের ডাক।